আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মারিয়া চৌধুরী। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। উত্তরায় প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩২ জনে। গতরাতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে আরও এক শিশুর মৃত্যু। বিমান দুর্ঘটনায় তৃতীয় দিনও মাইলস্টোন স্কুলে ভিড় করছে শিক্ষার্থীরা। ঘটনাস্থলে ঘিরে রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী, চলছে দুর্ঘটনা তদন্ত। মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় ঝরে গেছে একই পরিবারের ফুলের মতো ৩ শিশুর প্রাণ। শোকের পাথর গোটা পরিবার। এবং পাকিস্তানে হোয়াইট ওয়াশ করার লক্ষ্য বাংলাদেশের। উইকেটের সমালোচনা করলেন অলরাউন্ডার ফাহিম আশরাফ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ জনে। অগ্নিদগ্ধ হয়ে যারা হাসপাতালে ভর্তি আছেন তাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর ও স্বাস্থ্য মন্ত্রণালয়ে দেওয়া তথ্যে হতাহতের এই চিত্র পাওয়া গেছে। এর মধ্যে গতরাত ১:১টার দিকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এক শিশুর মৃত্যু হয়েছে। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান, আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় নাফি নামের এক শিশু রাত সোয়া ১২টায় মারা গেছে। তার শরীরের ৯৫% পুড়ে গিয়েছিল। গতকাল বেলা ২টার পর আইএসপিআর জানায়, দুপুর ১২টা পর্যন্ত তারা ৩১ জনের মৃত্যু তথ্য পেয়েছে। এই সময় পর্যন্ত যারা আহত ব্যক্তির সংখ্যা জানিয়েছিল অন্তত ১৬৫ জন। স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে গুরুতর আহত অন্তত ৪০ জন। আহতদের চিকিৎসায় গতরাতে সিঙ্গাপুর থেকে ঢাকায় এসেছে চিকিৎসক প্রতিনিধি দল। আইএসপিআর তালিকায় অনুযায়ী দুর্ঘটনায় আহত ১৬৫ জনের মধ্যে কুয়েট বাংলাদেশ মৈত্র হাসপাতালে ৮, বার্ন ইনস্টিটিউটে ৪৬, ঢাকা মেডিকেলে ৩, সিএমএইচে ২৮, লুবানা জেনারেল হাসপাতালে ১৩, উত্তরা আধুনিক হাসপাতালে ৬০, উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে ১, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ১, ইউনাইটেড হাসপাতালে ২ এবং কর্মীটোলা জেনারেল হাসপাতালে ৩ জন চিকিৎসাধীন। আহত ব্যক্তিদের বড় সংখ্যক অগ্নিদগ্ধ রোগী। এর মধ্যে যাদের ৫০% পুড়ে গেছে বা আগুনে শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের অবস্থা আশঙ্কাজনক। এই মুহূর্তে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে আছেন সহকর্মী খায়রুল ইসলাম। সবশেষ অবস্থা জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। খায়রুল, আহতদের সবশেষ অবস্থা কি? যাদের লাশ শনাক্ত করা যায়নি তাদের মরদেহ কোথায় রাখা হয়েছে? জি, আপনাকে জানিয়ে রাখি যে আসলে মৃতের সংখ্যা কিন্তু বাড়ছে। গতকাল রাতেও কিন্তু একজন মারা গিয়েছে। একই পরিবারের কিন্তু দুটি সন্তানই মারা গিয়েছে। তার মধ্যে বোন মারা গিয়েছিল এর আগে, আর গতকাল রাতে কিন্তু শেষ ভাইটি যে আইসিইউতে ভর্তি ছিল সেও কিন্তু মারা গিয়েছে। এছাড়াও কিন্তু এই বার্ন ইউনিটে এখন পর্যন্ত কিন্তু ৪৪ জন আহত ভর্তি রয়েছে, তাদের কিন্তু চিকিৎসা চলছে। এর মধ্যে কিন্তু ১১ জনকে কিন্তু আইসিইউতে রাখা হয়েছে। আপনাকে যদি বলি, ঢাকা জাতীয় বার্ন ইনস্টিটিউট সহকারে সারা ঢাকা শহরে উত্তরার বিভিন্ন হাসপাতাল সহকারে কিন্তু এখন পর্যন্ত আহত রোগীর চিকিৎসা নিচ্ছে তাদের সংখ্যা কিন্তু এখন পর্যন্ত যতটুকু জানা গিয়েছে ৭৬ এবং টোটাল যদি আহতর সংখ্যা ধরা হয় ১৬৫ এখন পর্যন্ত সরকারিভাবে জানানো হয়েছে। এছাড়াও কিন্তু গত বেশ কয়েকদিন কিন্তু এই বার্ন ইনস্টিটিউটের সামনে কিন্তু উৎসব জনতার একটা ভিড় দেখা গিয়েছিল, মানুষের একটা উপস্থিতি লক্ষ্য করা গিয়েছিল। তবে সেটি কিন্তু আজকে একেবারেই নেই, কারণ আইন শৃঙ্খলা বাহিনী এখানকার পরিস্থিতি কিন্তু খুব কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে। আমরা কিন্তু এখানকার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে কিন্তু সেনাবাহিনীকে ব্যবস্থা নিতে দেখেছি, পুলিশকে দেখেছি, আনসার বাহিনীকেও কিন্তু আমরা দেখেছি।
এছাড়াও কিন্তু এ সকল আহত রোগীদের চিকিৎসা দেওয়ার জন্য সিঙ্গাপুর থেকে কিন্তু গতকাল রাতে একটি বিশেষ চিকিৎসকদের দল কিন্তু এসে পৌঁছেছে। আজকে সকাল 11টায় কিন্তু এই বার্ন ইনস্টিটিউটে তাদের আসার কথা রয়েছে। সরকারের পক্ষ থেকে কিন্তু এও বলা হয়েছে এই সকল আহতদের সুচিকিৎসার জন্য দেশের বাইরে নিয়েও কিন্তু তারা চিকিৎসা করাতে প্রস্তুত রয়েছেন। এই ছিল আমার কাছে বার্ন ইনস্টিটিউট থেকে সর্বশেষ খবর। খায়রুল, আপনাকে ধন্যবাদ। উত্তরা মাইলস্টোন স্কুলে প্রশিক্ষণ যুদ্ধ বিমান দুর্ঘটনায় তৃতীয় দিনও সকাল থেকে সেখানে ভিড় করছেন স্কুলের শিক্ষার্থীরা। উপস্থিত আছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। চলছে ঘটনার তদন্ত। এদিকে টানা 9 ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গতরাতে পুলিশ প্রহরায় উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ছাড়েন আইন উপদেষ্টা আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা ডক্টর চৌধুরী রফিকুল আবরার এবং প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। পুলিশ প্রহরায় তাদের গাড়িতে করে কলেজ থেকে বের করা হয়। সোমবার বিমান বিধ্বস্তে ব্যাপক হতাহতের ঘটনায় গতকাল সকাল 10:30টার দিকে মাইলস্টোন কলেজ ক্যাম্পাস পরিদর্শনে যান 2 উপদেষ্টা ও প্রেস সচিব। এ সময় তারা শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন। এর আগে সকালে শিক্ষার্থীরা 6 দফা দাবি ঘোষণা করে আন্দোলনে নামেন। সরকারের পক্ষ থেকে 6 দফা দাবি মানা হলেও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে গোল চত্বরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখেন শিক্ষার্থীরা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মিজান শাহজাহান। সবশেষ পরিস্থিতি জানতে এবার যুক্ত হচ্ছি তার সাথে। মিজান, এই সময় ঘটনাস্থলে আজকের পরিস্থিতি আমাদেরকে জানান। মারিয়া, আপনাকে ধন্যবাদ। ঘটনাস্থলের পরিস্থিতি এখনো থমথমে। আপনি জানেন যে এই ঘটনা নিয়ে সারা দেশের মানুষ কিন্তু শোকে এখনো কাতর হয়ে আছে। এরকম একটি মর্মান্তিক ঘটনা, মানুষের জন্ম হলে মৃত্যু হবে, এটা স্বাভাবিক। কিন্তু যেসব শিক্ষার্থীদের মৃত্যু হয়েছে তাদের সবার বয়স হচ্ছে 5 থেকে 15 বছরের মধ্যে। এরকম শিশুদের হারিয়ে অনেক বাবা মা তাদের একমাত্র সন্তান হারিয়েছেন। আমরা এমন বাবার কথাও জানি, এমন মায়ের কথাও জানি যারা তাদের 2 সন্তান ওই মাইলস্টোন স্কুলে পড়তেন এবং 2 সন্তানই এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহত হয়েছেন। এসব পরিবারের কি অবস্থা সেটা আপনি মারিয়া বুঝতেই পারছেন। এই সমস্ত পরিবারের শোক যেমন কাটে নেই, একই সাথে দিয়াবাড়ির আশপাশের এলাকা যে উত্তরার বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ, দোকানপাটে আমরা ঘুরে ঘুরে সকাল থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছি। এখানকার মানুষ বলছেন যে এই শোক, এই ট্রমা তারা সহজে কাটিয়ে উঠতে পারবেন না। তারা এও বলছেন যে এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে বিমান বাহিনীকে যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা না ঘটে সেই বিষয়টি তাদের চিন্তা ভাবনা করতে হবে। ঢাকা শহর যেখানে একটি জনবহুল শহর, সেখানে কেন প্রশিক্ষণ যুদ্ধ বিমান উড়ানো হলো এটি নিয়ে বিভিন্ন মহল থেকে কিন্তু প্রশ্ন আছে। আর মারিয়া, ঘটনাস্থলের কথা আপনি বলছেন, ঘটনাস্থল যেহেতু পরশুদিনের ঘটনা, সেই ঘটনা সেখানে সিআইডির ক্রাইম সিন সহ বিভিন্ন ইউনিট কাজ করেছে, তারা আলামত সংগ্রহ করেছে এবং যারা মারা গেছেন তাদের সুরতহাল করা হয়েছে, পোস্টমর্টেম করা হয়েছে। এর আলোকে এখন তদন্ত চলছে। বিমান বাহিনীর জায়গা থেকে দেখার চেষ্টা করছেন ঠিক কী কারণে এই দুর্ঘটনা হয়েছিল। পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনী দেখার চেষ্টা করছেন যে কি ধরনের আলামত এখানে ছিল। সেই কারণে এখানে গতকাল যেভাবে ভিড় ছিল আজকে সেরকম ভিড় আর আমরা লক্ষ্য করিনি। তবে আমরা যেটা দেখেছি যে সকাল থেকে কিছু মানুষ এখানে আসছেন, তারা এখানে সেলফি তুলছেন। এখানে ভাসমান দোকানপাটের সংখ্যাও কিন্তু বেড়েছে। মিজান, আপনাকে ধন্যবাদ। উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় ঝরে গেছে একই পরিবারের ফুলের মতো 3 শিশুর প্রাণ। আরিয়ান, বাপ্পি ও হুমায়রাকে হারিয়ে শোকে পাথর হয়ে গেছে গোটা পরিবার। একই অবস্থা দুর্ঘটনায় প্রাণ কেড়ে নেওয়া আনিকা ও সামিউলের পরিবারেরও। বিমান দুর্ঘটনার কারণ কারো অবহেলা থাকলে তা খুঁজে বের করে দায়ের বিচারের দাবি এখন অবুঝ সন্তান হারানো পরিবারগুলোর। শোকাহত কয়েকটি পরিবারের খবর জানাচ্ছেন ঐশী গোস্বামী প্রমা। কুড়ি থেকে ফুল হয়ে ওঠার আগেই ঝরে গেছে ওরা। এখন শুধুই স্মৃতি, নিষ্পাপ এই শিশুরা। সোমবার মধ্য দুপুরে আরিয়ান, বাপ্পি হয়তো ক্লাস শেষ করে বাড়ি ফেরার অপেক্ষায় ছিল টিফিন সেরে। হয়তো সহপাঠীদের সাথে ছিল গল্প আড্ডায় ব্যস্ত। আকাশ থেকে মৃত্যুদূত হয়ে আছড়ে পড়া বিমান কেড়ে নিয়েছে একই পরিবারের
তিনটি ফুল, আরিয়ান, বাপ্পি ও হুমায়ুরকে। হাতে হাত রেখে তিন চাচাতো ভাই বোন একই সাথে খেলতো, স্কুলে যেত। শেষ বিদায়ের সময়ও তারা পাশাপাশি। এসব কিভাবে সইবে বাবা, মা, পরিবার? আমাদের সব সন্তান আব্বা বলে, আমার সন্তান একলা বলে কি লাভ হবে? আমার আরো সন্তান আছে, আরো 4 ছেলে আছে, 3 মেয়ে আছে, 1 ছেলে গেছে, ছোট ছেলে। সবার ছোট রয়ে গেছে, সবার ছোট রয়ে গেছে, কিছু করার নেই। হতভাগা পিতা শামীম করিমের কাঁধে পৃথিবীর সবচেয়ে ভারী বোঝা, সন্তানের লাশ। একমাত্র ছেলে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী সামিউল করিমের জানাজা শেষে পরম মমতায় শেষ বিদায় জানালেন পাগল প্রায় অভাগা পিতা। দুই বোন সুমাইয়া, আনিকার খুনসুটি লেগেই থাকত, কিন্তু সুমাইয়া কখনোই ভাবতে পারেনি এক নির্মম দুর্ঘটনা কেড়ে নেবে আদরের ছোট বোন নুসরাত জাহান আনিকাকে। ছোট মেয়েকে হারিয়ে মোহাম্মদ আবুল হোসেন ও পারুল আক্তার বাকরুদ্ধ। আদরের মেয়ের কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন মা বাবা। যে দুর্ঘটনা হয়েছে শুনতেছি লোকের মাধ্যমে, এটা নাকি অনেক পুরাতন ফাইটার ছেলে, এটা যদি সরকার ব্যবস্থা না নেয় তাহলে আর ক্ষতি হবে মানুষ। আর প্রশিক্ষণ যাতে দূরে কোথাও হয়, ঢাকা সিটি যাতে না হয়। আমার আর কি বলার থাকবে, আমার বাচ্চা চলে গেছে, আমার বাচ্চাটাকে দিতে পারবো না, আমার বাচ্চারা তো আর দিতে পারবো না, আমি আর কিছু করার নাই। ঘুরে বেড়ানো আর ছবি আঁকা ছিল ছোট্ট আনিকার শখ। একথা বলতে গিয়ে স্বজনরা বলছেন এভাবে আর কাউকে যেন বুকের ধনকে হারাতে না হয়। তার মন ভেঙে গেছে, কারণ তার সাথে খেলতো, তার সাথে ঘুমাতো, তার সাথে মনে করেন ঘুরতে যেত, তার সাথে স্কুলে যেত। সেই বাচ্চাটা আমার মনে করেন অসহায় হয়ে গেছে। এমন নির্মম পরিণতি যেন আর কোনো পরিবারে না আসে, এটাই চাওয়া সন্তানহারা পরিবারগুলোর। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। পরিস্থিতি যাই হোক, ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে সকল রাজনৈতিক দল একতাবদ্ধ বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। রাতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি সহ 4 রাজনৈতিক দলের জরুরি বৈঠক শেষে তিনি এ কথা বলেন। এর আগে মঙ্গলবার রাত 9টায় প্রধান উপদেষ্টার সাথে অনুষ্ঠিত বৈঠকে অংশ নেন 4টি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। বৈঠকে অংশ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামী নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। এছাড়া জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম মেম্বার অধ্যাপক আশরাফ আলী আকুন ও যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান বৈঠকে অংশ নেন। বৈঠক শেষে তারা বলেন, মাইলস্টোনের ঘটনাকে কেন্দ্র করে ফ্যাসিবাদী শক্তি নানাভাবে সুযোগ নেওয়ার চেষ্টা করছে, তাই রাজনৈতিক দলগুলোর ঐক্য যেন অটুট থাকে তার আহ্বান জানান রাজনৈতিক দলের প্রতিনিধিরা। এরপরে আমরা চলে যাব। আজকে দেশের যে সাম্প্রতিক পরিস্থিতি, মাননীয় প্রধান উপদেষ্টার বক্তব্যের মূল এটা ছিল যে যাতে ফ্যাসিবাদ বিরোধী যে রাজনৈতিক শক্তিগুলো আছে এদের মধ্যে যাতে ঐক্য সংহতি যাতে অটুট থাকে এবং রাজনৈতিকভাবে যাতে আগামীতে ফ্যাসিবাদী শক্তি কোনো সুযোগ নিতে না পারে। নির্বাচনকে কেন্দ্র করে আরও বিশৃঙ্খলা তৈরি হইতে পারে, সেজন্য এখন থেকেই আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে নজর দেওয়া দরকার। পুলিশ বাহিনী এবং আদার এনফোর্সিং অথরিটি এগুলোকে স্ট্রেংথেন করা দরকার, ইফেক্টিভ করা দরকার এবং নির্বাচনের বেশ আগেই যেন একটা স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি থাকে এবং লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে যে ব্যাপারে সর্বোত্তম উদ্যোগ নেয়, এটা আমরা ওনার দৃষ্টি আকর্ষণ করেছি। প্রত্যেকেই বলেছে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের প্রশ্নে
তাদের মধ্যে কোনো রকম মতভিন্নতা নাই, তাদের মধ্যে কোনো বিরোধ নাই। ফ্যাসিবাদ মোকাবেলার প্রশ্নে তাদের মধ্যে কোনো রকম কোনো মতভিন্নতা বিভেদ কিছুই নাই। কিন্তু তাদের মধ্যে কেউ কেউ বলেছেন, দেখেন রাজনৈতিক মাঠে আমরা রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসাবে আমরা একজন আরেকজনের বিরুদ্ধে মাঝে মাঝে কথা বলতে পারি, কিন্তু এটা না তারা আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ, তারা আমাদের রাজনৈতিক সহযোগী। রাজনৈতিক মাঠে এই ধরনের কিছু কিছু কথা বলা হবে, এটার থেকে আমাদের কোনোভাবেই ধারণা করা উচিত না যে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে কোনো রকম ফাটল আছে। জুলাই অভ্যুত্থানের সমন্বয়ক আসিফ মাহমুদের সন্ধানে তার বাবার আর্তনাদ এখনো চোখে ভাসে অনেকের। হাসপাতাল থেকে থানা পুলিশ সন্তানকে খুঁজে না পেয়ে দিশেহারা হয়ে 23 জুলাই সংবাদ সম্মেলন এখনকার ক্রীড়া উপদেষ্টা আসিফের জন্য আকুতি করেন বাবা বিল্লাল হোসেন। আসিফ সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 সমন্বয়ক রিফাত রশিদ ও আবু বাক্কের মজুমদার যখন নিখোঁজ, তখন এক ব্রিফিংয়ে সাধারণ শিক্ষার্থীদের মূল দাবি মেনে নেয়ার দাবি করেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। ওদিকে আপিল বিভাগের রায়ের আলোকে কোটার প্রজ্ঞাপন জারি করে সরকার। আদিন সজীবের রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ বেঁচে আছেন কিনা তখন পর্যন্ত জানেন না বাবা মিস্টার বিল্লাল হোসেন। কদিন হলো সন্তানের সন্ধান নেই, 23 জুলাই করেন এই অসহায় আকুতি। এখন আমি আমার একটাই আবদার, আসিফ মাহমুদের সন্ধান চাই। আসিফ মাহমুদ, আবু বাকের এবং রিফাত রশিদ এই 3 জনকে 18 তারিখ থেকে আজকে পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। চোখে জল টলমল সমন্বয়ক হাসনাত, নাহিদ আর সার্জিসান। জুলাইয়ের টানা আন্দোলনে ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার ঘটনায় হুঁশিয়ারি দেন নাহিদ ইসলাম। এই প্রজ্ঞাপনের সাথেই কিন্তু কেবল আমাদের আন্দোলনটি সম্পর্কিত নয়, আমরা কিন্তু আন্দোলন থেকে সরে আসছি না। যারা জনগণ আমাদের সাথে নেমেছে তাদের বক্তব্য, তাদের দাবি দেওয়া, তাদের যে মতামত, তার সুস্পষ্ট সমাধান এবং বিচার না হলে আমাদের আন্দোলন কিন্তু অব্যাহত থাকবে। ওদিকে আপিল বিভাগের রায়ের আলোকে কোটা সংস্কার করে প্রজ্ঞাপন জারি করে সরকার। বলা হয় সরকারি চাকরিতে সাধারণ কোটায় নিয়োগ 93%, মুক্তিযোদ্ধার সন্তান 5%, ক্ষুদ্র নৃগোষ্ঠী 1 এবং প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য 1% কোটা নির্ধারণ করা হয়েছে। আমরা কোটা সংস্কারের যে রায় সর্বোচ্চ আপিল বিভাগ, সর্বোচ্চ আদালত আপিল বিভাগ দিয়েছে তা কিন্তু প্রতিপালন করেছি। আক্রমণকারীদেরকে আমরা ফাইট ব্যাক করার ফলে সংঘর্ষ তৈরি হয়েছে, সেই সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটেছে। টানা কারফিউয়ের মধ্যে সেদিন দেশের পরিস্থিতি কিছুটা শান্ত ছিল। উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে কেবলই জরুরি প্রয়োজনে বের হন সাধারণ মানুষ। এদিকে সার্বিক পরিস্থিতি নিয়ে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে সেনাবাহিনীর ভূমিকা সম্পর্কে অবহিত করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। দ্বিতীয় টি-20তে পাকিস্তানকে 8 রানে হারিয়ে 1 ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতেছে বাংলাদেশ। এবার তাদের হোয়াইট ওয়াশ করার পালা। খেলা শেষে সংবাদ সম্মেলনে তেমনটাই জানান জাকের আলী অনিক। এদিকে পরাজয়ের পর উইকেটের সমালোচনা করলেন পাকিস্তানের অলরাউন্ডার ফাহিম আশরাফ। পরাগ আরমানের রিপোর্ট। সিরিজের দ্বিতীয় টি-20তে পাকিস্তানের কাছে টসে হেরে ব্যাটিংয়ে নামা দেখেই বাংলাদেশের পরাজয়ের কল্পনা করেছিলেন অনেকে। তাদের ধারণাকে সত্য প্রমাণ করতেই যেন 28 রানে 4 উইকেট হারিয়ে ফেলেছিল টাইগাররা। সেখান থেকে শেখ মেহেদীকে নিয়ে 53 রানের জুটি করেন জাকের আলী। এরপর ছোট ছোট আরো কিছু জুটি করে বাংলাদেশকে পৌঁছে দেন 133 রানে। 48 বলে অপরাজিত 55 রানের ইনিংস খেলে ম্যাচ সেরা জাকের আলী অনেক। টানা 2 টি-20তে পাকিস্তানকে পরাজিত করে হোয়াইট ওয়াশ করার স্বপ্ন এখন স্বাগতিক বাংলাদেশের। জবাবে বাংলাদেশের মতো পাকিস্তানও শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। 15 রানে 5 উইকেট হারিয়ে ফেলে তারা। ফাহিম আশরাফ ও আহমেদ দানিয়েলের ব্যাট পাকিস্তানকে জয়ের স্বপ্ন দেখায়, কিন্তু 125 রানে অল আউট হয়ে যাওয়ায় 8 রানে জয় পায় বাংলাদেশ। খেলা শেষে সংবাদ সম্মেলনে উইকেটের সমালোচনা পাকিস্তানি বোলিং অলরাউন্ডার ফাহিম আশরাফের। I think the way we started
বিপিএলে শুরুর দিকে এত বেশি স্পিন হয় না, উইকেটে ঘাস থাকে, ভালো ব্যাটিং উইকেট থাকে। এই সিরিজে পিচ অনেক নরম। বিপিএল এর সাথে তুলনা করলে আমি বলবো এটা অনেক ভিন্ন পিচ। 3 ম্যাচ সিরিজে 2-0 ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। আগামীকাল বৃহস্পতিবার শেষ টি-20 জিতে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে প্রতিশোধ নিতে মুখে আছে টাইগাররা। পরাগ আরমান, এটিএন বাংলা। মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষার্থীদের বাঁচাতে জীবন উৎসর্গ করেন 2 শিক্ষিকা মাসুকা বেগম ও মাহিরিন চৌধুরী। তাদের এই আত্মত্যাগে একদিকে যেমন শোকের পাথর স্বজন সহযোদ্ধারা, অন্যদিকে প্রশংসায় ভাসছে দুঃসাহসী অবদানের। 2 শিক্ষিকার লাশ গতকাল নিজ নিজ গ্রামে পৌঁছালে শোক নেমে আসে ব্রাহ্মণবাড়িয়া ও নীলফামারীতে। এই সময় মাতম করতে থাকেন স্বজন ও এলাকাবাসী। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে আরো জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। বোনের কাছে আমার লাশটা পৌঁছে দিও। মৃত্যুর আগে এমনই শেষ ইচ্ছা ছিল মাইলস্টোন ট্র্যাজেডিতে প্রাণ হারানো শিক্ষিকা মাসুকা বেগমের। ব্যক্তি জীবনে বিয়ে করেননি মাসুকার অসুস্থ বাবা ছাড়া সংসার বলতে ছিল শিক্ষার্থীরাই। মাসুকার মরদেহ দেখে নির্বাক 70 বছর বয়সী বাবা সিদ্দিক আহমেদ চৌধুরী। মিরপুরের একটি স্কুলে শিক্ষকতা দিয়ে পেশাগত জীবন শুরু করা মাসুকা কয়েক বছর আগে যোগ দেন মাইলস্টোন স্কুলে। নিজের জীবন বিপন্ন করে শিক্ষার্থীদের বাঁচাতে শেষ পর্যন্ত প্রাণপণ লড়ে গেছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা মাসুকা। তবে সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কাছে হার মানেন তিনি। আমি যদি মারা যাই তাহলে আমার বোনের কাছে, আমার একটা বোন আছে, আমার বোনের কাছে লাশটা হস্তান্তর করবে। আমার ছাত্রী জানাজা আমাকে পড়তে হবে, আমি এটা ভাবতে পারি নাই। আমি খুব আবেগী হয়ে গেছি। সোমবার দুর্ঘটনার সময় কিছুটা দূরে দাঁড়িয়েছিলেন মাহিরিন চৌধুরী। হঠাৎ আগুন জ্বলতে দেখে ছুটে যান। আগুনের লেলিহান শিখা থেকে বাঁচিয়ে একে একে উদ্ধার করেন 15 থেকে 20 জন শিক্ষার্থীকে। কিন্তু ততক্ষণে পুড়ে গেছে নিজের শরীরের প্রায় পুরোটাই, যা শেষ পর্যন্ত মৃত্যু ডেকে আনে মাইলস্টোন স্কুলের আরেক শিক্ষিকা মাহিরিন চৌধুরীর। নীলফামারীর জলঢাকায় নিজ গ্রামে বাবা মায়ের কবরের পাশে শায়িত করা হয়েছে আত্মবলি দেওয়া মমতাময়ী এই শিক্ষিকাকে। এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। আমার 2টা বাচ্চা আছে, ছোট ছোট, সেই 2টা বাচ্চা মাসুকা এবং মাহরিন আজ নেই, কিন্তু তাদের সাহসিকতা ও আত্মত্যাগের গল্প বেঁচে থাকবে কোটি মানুষের হৃদয়ে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার আন্তর্জাতিক সংবাদ। থমকে যাওয়ার সংখ্যায় যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে অন্তর্বর্তী বাণিজ্য চুক্তি আলোচনা। সাংবাদিকদের সাথে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, কৃষি ও দুগ্ধ পণ্যের শুল্ক কমানো সহ একাধিক ইস্যুতে মতবিরোধ থাকায় 1 আগস্টের সময়সীমার মধ্যে চুক্তির সম্ভাবনা ক্রমেই কমে আসছে। যদিও ভারতকে এখনো আনুষ্ঠানিকভাবে শুল্ক সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি দেওয়া হয়নি বলেও জানান তিনি। এদিকে ভারতের বাণিজ্য সংক্রান্ত একটি দল সম্প্রতি আলোচনা শেষে ওয়াশিংটন থেকে ফিরেও এ নিয়ে কোনো অগ্রগতি হয়নি বলে জানায়। তবে আগামীতে অনুষ্ঠিত হতে পারে মোদি ট্রাম্প বৈঠক শেষে এই অচলা ব্যবস্থা কাটতে পারে বলে মনে করছে নয়াদিল্লি। এর আগে এপ্রিল মাসে ট্রাম্প ভারতীয় পণ্যের উপর 26% শুল্কারোপের হুমকি দিলেও পরে তা সাময়িক সময়ের জন্য স্থগিত রাখা হয়। এবার খেলার খবর। আন্তর্জাতিক মানের অবকাঠামো নিয়ে এক সময় দেশের ক্রীড়া অঙ্গনে সাড়া ফেলেছিল বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম। আইসিসি স্বীকৃত এই ভেন্যুতে রয়েছে বাংলাদেশ জাতীয় দলের একাধিক আন্তর্জাতিক ম্যাচ। উন্নত মানের ইনডোর অনুশীলন সুবিধা থাকলেও এই আন্তর্জাতিক ভেন্যুটি এখন কার্যরত পরিত্যক্ত। স্থানীয় ক্রিকেটাররা বিভিন্ন কাদামাটি মাখা মাঠে অনুশীলন করতে বাধ্য হচ্ছেন। বগুড়া প্রতিনিধি আজিজুল হাকিম রোমনের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন পরাগ আরমান।
ক্রীড়া অবকাঠামোর এমন করুণ অবস্থার মধ্যেও আশার আলো জ্বলছে বগুড়ার তরুণদের মাঝে। প্রতিকূল পরিবেশে অনুশীলন করেও প্রতিভার কারণে এখানকার ক্রিকেটাররা নিয়মিত অনূর্ধ্ব 14, 16 ও 18 জাতীয় পর্যায়ের দলে ডাক পেয়ে থাকেন। এসব অর্জন স্পষ্টভাবে ইঙ্গিত দেয়, যদি সঠিক সুবিধা নিশ্চিত করা যায় তাহলে এখানকার উদীয়মানরা বাংলাদেশের ক্রিকেটকে আরও সমৃদ্ধ করতে পারবে। ছেলেপেলেদেরকে আমরা প্র্যাকটিসটাই করাই, কিন্তু গেম খেলানোর মতো আমাদের ব্যবস্থা নেই। আমাদের বগুড়ার ক্রিকেট আরো উন্নত হবে যদি আমরা একটা প্র্যাকটিস করার মতো ভালো একটা মাঠ পাই। বগুড়ার ক্রিকেট ইতিহাসে ইতিমধ্যে যোগ হয়েছে কিছু নাম। এখানকার মুশফিকুর রহিম বাংলাদেশ জাতীয় দলের অধিনায়কত্ব করেছেন। জাতীয় দলে খেলেছেন পেসার শফিউল ইসলাম সুহাস। বর্তমানে আছেন তাওহিদ হৃদয় এবং তানজিদ হাসান তামিম। শুধু পুরুষ দলেই নয়, নারী ক্রিকেটেও বগুড়ার মেয়েদের আছে সরব উপস্থিতি। আমার মনে হয় আমাদের একাডেমির মাঠের উন্নয়ন করা দরকার। ক্লাব পর্যায়ে যদি ক্রিকেটটা আর একটু উন্নত হইতো তাহলে ইনশাআল্লাহ হয়তো আশা করা যায় আরো অনেক ভবিষ্যতে প্লেয়ার বের হবে। একটা ভালো কোচ দরকার, তারপরে ভালো করে প্র্যাকটিস করা দরকার। বগুড়ার শহীদ চান্দ স্টেডিয়ামটি নিয়মিত রক্ষণাবেক্ষণ ও স্থানীয় খেলোয়াড়দের ব্যবহারের জন্য খুলে না দিলে এই সম্ভাবনাময় অঞ্চলের প্রতিভা অপচয় হবে বলে মনে করেন ক্রীড়া সংশ্লিষ্টরা। পর্যাপ্ত মাঠ না থাকার কারণে প্র্যাকটিস করতে পারে না, সবকিছু না করার কারণে মনে করেন যে খেলার তৈরি হচ্ছে না। বগুড়ায় একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম থাকলেও স্থানীয় ক্রিকেটারদের অনুশীলন করতে হয় কাদামাখা স্থানে। ক্রিকেট প্রেমীরা দ্রুত এই সমস্যার সমাধান চাইছেন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরো একবার। উত্তরায় প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 32 জনে। গতরাতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে আরো এক শিশু মৃত্যু। বিমান দুর্ঘটনায় তৃতীয় দিনও মাইলস্টোন স্কুলে ভিড় করছে শিক্ষার্থীরা। ঘটনাস্থল ঘিরে রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী, চলছে দুর্ঘটনার তদন্ত। মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় ঝরে গেছে একই পরিবারে ফুলের মতো 3 শিশু প্রাণ। চোখে পাথর গোটা পরিবার। এবং পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার লক্ষ্যে বাংলাদেশে উইকেটে সমালোচনা করল অলরাউন্ডার ফাহিম আশরাফ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।